এবং সফল হলো ও। টিলার উপর থেকে আমাদের লড়াই দেখেছে হ্যান্স, বুঝেছে লড়াইটা কিভাবে শেষ হতে চলেছে। তারপর ওর সঙ্গের ভাষান্তরকারীর মাধ্যমে উদ্দীপ্ত করেছে অসহায় মানুষগুলোকে, বুঝিয়েছে ওদের সাদা বন্ধুরা হেরে যাবে যুদ্ধে। কৃতদাসদের হয় দেরি না করে যুদ্ধে যোগ দিতে হবে, নইলে আবার ঘাড়ে তুলে নিতে হবে কৃতদাসের জোয়াল। বন্দীদের মাঝে বেশ কয়েকজন আছে যারা তাদের নিজেদের গোত্রে যোদ্ধা ছিল। তাদের মাধ্যমেই অন্যদের উজ্জীবিত করে তুলেছে হ্যান্স। সবাই তাদের বন্দিত্বের জোয়াল হাতে তুলে নিয়েছে বিনা দ্বিধায়। যারা কিছু পায়নি তারা পাথর বা গাছের ডাল নিয়ে চলে এসেছে লড়তে। তারপর হামলা করবার নির্দেশ যখন পেয়েছে, প্রাণের ভয় তুচ্ছ করে ছুটে এসেছে। পেছনে রেখে এসেছে শুধু মহিলা আর শিশুদের। দুভাগে বিভক্ত মিছিলটাকে ছুটে আসতে দেখে গুলি ছুটতে শুরু করলো ছড়িয়ে ছিটিয়ে থাকা কৃতদাস ব্যবসায়ীরা। খুন করতে পারল কয়েকজনকে, কিন্তু এর ফলে প্রকাশ পেয়ে গেল কোথায় লুকিয়ে আছে তারা। উন্মাত্ত জনতা ছুটে গেল তাদের দিকে, ঝাঁপিয়ে পড়ল সদল বলে। জীবন্ত ছিঁড়ে ফেলা হলো বেশ কয়েকজনকে, লাঠির বাড়িতে মাথা ফাটিয়ে খুন করা হলো অনেককে। 5 মিনিট পুরো হতে না হতে মারা গেল কৃতদাস ব্যবসায়ীদের 2/3। যারা তখনও বেঁচে থাকলো তাদের কয়েকজনকে রাইফেলের গুলিতে খতম করলাম আমরা। আড়াল ছেড়ে পালাতে শুরু করলো অত্যাচারী নিষ্ঠুর লোকগুলো, কিন্তু রেহাই পাবে কি করে? অত্যাচারীদের প্রতিহিংসা বড় ভয়ানক। আগে কখনো এইরকম ভয়ানক দৃশ্য দেখিনি আমি। উত্তেজিত মানুষগুলো যেন পাগল হয়ে উঠল রক্তের নেশায়। তাদের হাত থেকে মাত্র কয়েকজন কৃতদাস ব্যবসায়ী পালাতে পারল। হঠাৎ এক ব্যবসায়ীকে খুঁজে পেয়ে গেল জনতা। লোকটা বোধহয় কৃতদাস ব্যবসায়ীদের দলনেতা ছিল। লুকিয়ে পড়েছিল ঝর্ণার পানিতে ভেসে যাওয়া কিছু শুকনো ঝোপের আড়ালে। কিভাবে যেন আগুন ধরিয়ে দেয়া হলো ঝোপগুলোয়। কাজটা বোধহয় হ্যান্সের। লড়াই শুরু হবার পর থেকে পেছনে পেছনে ছিল ও। পরে শত্রুপক্ষ নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় এগিয়ে এসে আগুন দিয়েছে। আগুনের তাপ সইতে না পেরে বেরিয়ে এলো ঝোপের ভেতরের লোকটা। অসহায় শতপদীর উপর যেমন ঝাঁপিয়ে পড়ে হিংস্র ক্ষুধার্ত পিঁপড়ের দল, তেমনি করে একদল লোক ঝাঁপিয়ে পড়ল তার উপর। দয়া চেয়ে করুণ চিৎকার শুরু করলো লোকটা, কিন্তু শোনা হলো না তার দয়া প্রার্থনা। ছিঁড়ে খুঁড়ে টুকরো টুকরো করে ফেলা হলো তাকে। কৃতদাস ব্যবসায়ীরা যে ধরনের মানুষ, তাতে তাদের সঙ্গে এরকম ব্যবহার করলে কাউকে দোষ দেয়া যায় কি না জানি না। আমরা যদি আমাদের বাবা মাকে গুলি খেয়ে মরতে দেখতাম দেখতাম আমাদের বাচ্চাদের জবাই করতে, আমাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিতে, আমাদের মহিলা ও বাচ্চাদের বিক্রির জন্যে কেড়ে নিয়ে যেতে, তাহলে আমরা কি ঠিক এরকমই আচরণ করতাম না? যদিও আমরা অশিক্ষিত অসভ্য মানুষ নই, তবুও আমার ধারণা এই একই আচরণ করতাম আমরাও। যাদের বাঁচাতে চেয়েছিলাম এভাবেই, তাদেরই কারণে প্রাণে বাঁচলাম আমরা নিজেরাই। অন্তত একবারের জন্যে হলেও ন্যায় প্রতিষ্ঠিত হলো অন্ধকারাচ্ছন্ন আফ্রিকায়। বলতেই হয়, হান্স যদি না থাকতো, ও যদি অসহায় নিরস্ত্র মানুষগুলোর বুকে সাহসের আগুন জ্বেলে দিতে না পারতো, তাহলে রাত নামার আগেই মারা যেতাম আমরা সবাই। কারণ মনে মনে আমি তো জানি, পেছানোর চেষ্টা সফল হতো সে সম্ভাবনা খুব কমই ছিল। আর আমরা যদি পিছিয়ে বাঁচতেও পারতাম, তারপরও কি হতো? চারপাশে থাকতো শত্রুর দল, যারা দেখামাত্র খুন করবে আমাদের। সামান্য গুলি অবশিষ্ট ছিল আমাদের কাছে। এত কম গুলি দিয়ে নিজেদের রক্ষা করতাম কি করে আমরা? একটু পরে আমার সামনে এসে দাঁড়ালো হটেনটট হ্যান্স। ছোট ছোট বোতামের মতো চোখ দুটো কুঁচকে বলল, বাস, ভালো করেছিলেন কথা শুনে আমাকে সঙ্গে এনে। বুড়ো হ্যান্স মাতাল,
হ্যাঁ, অন্তত তাই সে ছিল। বুড়ো হান্স জুয়ারি। হ্যাঁ, হয়তো বুড়ো হান্স দোজকে যাবে, কিন্তু চিন্তা করতে জানে বুড়ো হান্স। বুড়ো হান্স জানে সব কিছুর শেষটা কিভাবে করতে হয়। বুড়ো হান্স দেখেছিল ওই কৃতদাস ব্যবসায়ীরা ঝর্ণা পার হবার জন্য একটা গাছ কাটছিল। আপনাদের পাশ কাটিয়ে পেছনে চলে যেত ওরা, তারপর 5 মিনিটের মধ্যে খতম করে দিত সবাইকে। আর এখন বাস, আমার পেট কেমন যেন করছে। টিলার উপর নাস্তা ছিল না, সূর্যের তাপও বেশি। মনে হচ্ছে এক চুমুক ব্র্যান্ডি। জানি আমি কথা দিয়েছি মদ গিলবো না, কিন্তু আপনি যদি আমাকে খানিকটা দেন তাহলে তো পাপটা আপনার হবে, আমার না। নীতিগতভাবে বিরোধিতা করলেও দিলাম ওকে খানিকটা ব্র্যান্ডি। ঢক করে নির্জলা তরল আগুন গিলে নিল হ্যান্স। এরপর বোতলটা সরিয়ে রেখে দিলাম। হাত ধরে ধন্যবাদ জানালাম হ্যান্সকে। খুব খুশি হলো হ্যান্স। বলল তেমন কিছু করেনি ও। আমি মারা গেলে ও মারা যেত, কাজেই নিজের কথাই চিন্তা করছিল কেবল ও, আমার কথা নয়। বেঁচে নাকের পাশ দিয়ে 2 ফোঁটা অশ্রু নামলো ওর। বোচা নাকের পাশ দিয়ে 2 ফোঁটা অশ্রু নামলো ওর। তবে ওটা ব্যান্ডের ঝাঁজেও নেমে থাকতে পারে। যাই হোক, জিতে গেছি আমরা। যে কজন কৃতদাস ব্যবসায়ী পালাতে পেরেছে, সংখ্যায় তারা এত কম যে আবার আক্রমণ করতে সাহস পাবে না। বিপদ কেটে যেতেই প্রথমে আমাদের চিন্তায় এলো খাবারের কথা। দুপুর হয়ে গেছে, খিদে জ্বলছে পেট, কিন্তু বাবুর্চি ছাড়া খাবার পাওয়া যাবে কিভাবে? কাজেই স্বামীর কথা মনে পড়ল আমাদের। লড়াই যে তার খুশিতে প্রায় নাচতে নাচতে ঘুরে বেড়াচ্ছে। স্টিফেন হ্যাট ওর মাথায় পেছন থেকে ফিতে ঝুলছে। ওই গোল স্বামীকে খুঁজে আনতে একটু পরে জরুরি সুরে ডাকলো আমাকে। ক্যাম্পের পেছনে গেলাম। ছোট একটা কবরের মতো গর্ত দেখলাম একটা কাটা গাছের পেছনে। ওটায় চোখ ফেলে দেখি কুকড়ে পড়ে আছে স্যামি। দুজন মিলে ওকে টেনে তুললাম ওকে গর্ত থেকে। জ্ঞান নেই ওর, অসাড় দেহ, কিন্তু হাতে একটা বোর্ড বাঁধাই মোটা বাইবেল ধরে আছে। ওটার পুরো মলাট ফুটো করে কাগজের মধ্যে ঢুকে আটকে গেছে একটা বুলেট। বুলেটের ডগাটা সামুয়েলের প্রথম বই স্পর্শ করেছে। পরীক্ষা করে দেখে বুঝলাম স্বামী অক্ষতই আছে। মুখে খানিকটা পানি ঢালবার পর, পানি ও একেবারেই পছন্দ করে না। জ্ঞান ফিরে এলো ওর। তারপর আমরা জানতে পারলাম কি ঘটেছিল। আপনাদের তো বলেছি শান্তিপ্রিয় মানুষ আমি, বলল স্যামি। আশ্রয়ে নিরাপদে শুয়েছিলাম, পড়ছিলাম বাইবেল। এখানে বলে রাখা ভালো, বিপদের সময় খুব ধার্মিক হয়ে পড়ে আমাদের স্যামি। একসময় গোলাগুলি কমলো, আমি উঠে বসে উকি দিলাম। ভাবছিলাম শত্রুপক্ষ চম্পট দিয়েছে। বাইবেলটা মুখের সামনে ধরে রেখেছিলাম বিপদের আশঙ্কায়। তারপর আর কিছু মনে নেই আমার, থাকার কথা নয়, বলল স্টিফেন, কারণ বুলেট লেগেছে বাইবেলে। বাইবেল বাড়িয়ে দিয়েছে তোমার মুখে বাড়ি দিয়েছে তোমার মুখে। সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়েছ তুমি। বলা আছে ভালো মানুষের জন্য বাইবেল সবসময় প্রতিরক্ষা পূজ্য হিসেবে কাজে দেবে, বলল স্বামী। এখন আমি বুঝতে পারছি কেন রবিবারের স্কুলের শিক্ষক আমাকে যে চিকন বাইবেলটা দিয়েছিলেন সেটা না এনে আমার স্বর্গত জননীর মোটা পুরনো বাইবেলটা সঙ্গে করে এনেছিলাম। চিকনটা আনলে কিছুতেই ওটা বুলেট আটকাতে পারতো না। রান্না করতে চলে গেল স্যামি। একটুর জন্যে বেঁচে গেছে ও, কপাল গুনে। তবে ও যেরকম ভাবছে ব্যাপারটায় সেরকম ঐশ্বরিক হতে হাত আছে কি না সেটা প্রশ্ন সাপেক্ষ। খাওয়া শেষে একবার অবস্থা পর্যালোচনা করতে বসলাম আমরা। সদ্যমুক্ত কৃতদাসদের নিয়ে কি করা হবে সেটা আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়ালো। বেড়ার বাইরে বসে আছে তারা, অনেকেই আহত, বোকার মতো তাকিয়ে আছে আমাদের দিকে। তারপর হঠাৎ করেই একযোগে খাবার চাইতে শুরু করলো সবাই। এতজনকে খাওয়াবো কি করে আমরা, জিজ্ঞেস করলো স্টিফেন। কৃতদাস ব্যবসায়ীরা নিশ্চয় কোনো না কোনোভাবে খাওয়াতো এদের। ওকে বললাম, চলো তাদের ক্যাম্প খুঁজে দেখি।
পরিত্যক্ত ক্যাম্পে হাজির হলাম আমরা। অন্যান্য বহু জিনিসের সঙ্গে পেলাম প্রচুর চাল ও অন্যান্য শস্য দ্বারা। গম ও ভুট্টার গুঁড়ো পেলাম অনেক। সেগুলো লবণ দিয়ে মাখিয়ে চড়িয়ে দেওয়া হলো বড় বড় ডেকচিতে। কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে গেল পরিজ। ঈশ্বর, কীভাবেই না খেলো মানুষগুলো! যদিও রেশন করা প্রয়োজন, তবুও তাদেরকে পেট পুরে খেতে নিষেধ করতে সায় দিল না মন। সপ্তাহের পর সপ্তাহ ধরে অর্ধহারে অনাহারে থাকতে হয়েছে মানুষগুলোকে। সুযোগ পেয়ে গলা পর্যন্ত খেলো বেচারারা। খাওয়া শেষে সবাই তৃপ্ত হবার পর ছোট্ট একটা ভাষণ দিলাম আমরা। মুক্ত মানুষগুলোকে তাদের সাহসের জন্য ধন্যবাদ জানিয়ে জিজ্ঞেস করলাম, এবার তারা কি করতে চায়। ওরা বলল আমাদের সঙ্গে আসবে, কারণ আমরাই ওদের রক্ষাকর্তা। আলোচনা শুরু হলো। শেষে সিদ্ধান্ত হলো পরিচিত এলাকায় পৌঁছাবার আগে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে তারা, তারপর চলে যাবে নিজেদের বাড়ি। কৃতদাস ব্যবসায়ীদের ফেলে যাওয়া কম্বল বিতরণ করা হলো সবার মাঝে। ভাগ করে দিলাম পিসাজগুলোর ব্যবসার রসদ আর পুঁতির মালা। এরপর খাবারগুলোর পাহারায় একজনকে রাখলাম। মনে মনে আশা করছি কালকে সকালে উঠে দেখব মুক্ত মানুষগুলো আর নেই। কুড়েগুলোতে ফিরে এলাম। এবার দুঃখজনক একটা অনুষ্ঠানে অংশ নিতে হলো। আমার যে শিকারী মাথায় গুলি খেয়ে মারা গেছে তার শেষকৃত্য করতে হলো। যেখানে ও মারা গেছে তার কাছেই বেড়ার বাইরে গভীর একটা গর্ত খুঁড়ে বসবার ভঙ্গিতে দেহটা রেখে কবর দেয়া হলো। ওর মুখটা থাকলো ঝুলুল্যান্ডের দিকে। ওর দেহের দুপাশে রেখে দেয়া হলো দুটো বাটি, একটাতে পানি অন্যটাতে শস্য। শিকারীরা মৃত সঙ্গীর কম্বল ও বর্ষা দুটো কবরে দিয়ে দিল। নীরবে মাটি ফেলে ভরা হলো কবর। কবরের উপর বড় বড় পাথর রাখা হলো, যাতে হায়নার দল এসে লাশটা খুঁড়ে তুলতে না পারে। কাজটা সেরে জুলু শিকারীরা একজন একজন করে কবরটা পাশ কাটালো। বিদায় জানাতে সামান্য সময়ের জন্য পাশে থামলো তারা। মৃতের নাম ধরে সম্বোধন করলো। সবার শেষে এলো মা ভব। একটা ভাষণ দিল। বলল, মৃত শিকারী যেন আরাম করে ভূতদের রাজ্যে চলে যেতে পারে। জোর দিয়ে বলল, যেহেতু জুলু শিকারী সত্যিকার পুরুষের মতো মারা গেছে, কাজেই পরপারের যাত্রায় কোনো অসুবিধা হবার কথা নয় তার। মা ভব আরও অনুরোধ করলো, যদি আত্মা হিসেবে ফিরে আসে মৃত শিকারী, তাহলে যেন অমঙ্গল না এনে মঙ্গল নিয়ে আসে। নইলে মা ভব যখন মারা যাবার পর আত্মা হবে, তখন এ ব্যাপারে কঠোর সব কথা বলবে। শেষে নিজের সাপের কথা উল্লেখ করে ইতি টানল মা ভব। ডারবানেই তার সাপ এই ঘটনার কথা তাকে বলেছিল এবং এরকম পরিণতির কথা মৃত শিকারীকে সে আগেই জানিয়েছিল। কাজেই যে সিলিংটা মৃত শিকারী মাভবকে দিয়েছিল, সেটার বিনিময়ে যা প্রাপ্য তা মৃত শিকারী পেয়েছে। হ্যাঁ, মাভবর কথা শেষ হবার পর উদ্বিগ্ন সুরে বলল এক শিকারী, কিন্তু জাদুকর, তোমার সাপ তো আমাদের 6 জনের কথা বলেছিল সায় দিল মাভব। নাকের ভালো ফুটোয় নস্যি টানল। আর আমাদের মরা ভাইটা 6 জনের প্রথম জন। ভয় পেও না, অন্য 5 জন সময় হলে ঠিকই তার সঙ্গে যোগ দেবে। আমার সাপ মিথ্যে বলে না। চোখ গরম করে শিকারীদের দেখল মা ভব। তবে কারো যদি যাবার তাড়া থাকে, তাহলে একা আমার সঙ্গে দেখা করো। আমি তাহলে। থেমে গেল মা ভব। শিকারীরা তড়িঘড়ি করে কেটে পড়েছে। ভাগ্যিস আমার ভবিষ্যৎ বলতে মা ভবকে এক সিলিং দিইনি। কুড়েতে ঢুকবার পর বলল স্টিফেন। জিজ্ঞেস করলো, লাশের সঙ্গে তার বর্ষা আর খাবারের থালা বাসন দিল না কেন ওরা? ভিন্ন জগতে যাত্রার সময় যাতে ওগুলো ব্যবহার করতে পারে মৃতের আত্মা, সেজন্য ওকে বললাম। থালা বাসন দিল কেন ওরা? ভিন্ন জগতে যাত্রার সময় যাতে ওগুলো ব্যবহার করতে পারে মৃতের আত্মা, সেজন্য ওকে বললাম। দুনিয়ার অন্য সব জাতির মতোই ঝুলুরাও বিশ্বাস করে মৃত্যুর পর অন্য কোনো জগতে গিয়ে বাস করে মানুষ। 8. জাদুর আয়না। সে রাতে ভালো ঘুম হলো না আমার। বিপদ কেটে গেলেও লড়াইয়ের উত্তেজনা প্রশমিত হলো না। অস্থির হয়ে থাকলো আমার স্নায়ু। নানান আওয়াজও হলো। নিহত কুলিদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো তাদের সঙ্গীদের কাছে। মৃত লোকগুলোকে ঝোপের মধ্যে ফেলে দিয়ে শেষকৃত্য সারল
তারা লাশগুলো পরে হায়নারা খাবে। আহত 4 জন আমার কাছে শুয়ে ব্যথায় গোঙালো সারা রাত। যখন গোঙালো না, তখন নিজেদের ঈশ্বরের কাছে জোর গলায় প্রার্থনা করলো। সাধ্যমতো করলাম আমরা দুর্ভাগা লোকগুলোর জন্যে। বিশেষ করে কাপুরুষ অথচ দয়ালু স্বামী রাতে বারবার উঠে চিকিৎসা করলো তাদের ক্ষতগুলোর। 4 জনের কেউ গুরুতর আহত হয়নি যে মারা যাবে, মরল না কেউ। তবে সবচেয়ে বেশি বিরক্ত হতে হলো আমাকে প্রাক্তন কৃতদাসদের ক্যাম্প থেকে ভেসে আসা ভয় ধরানো চিৎকার চেঁচামেচিতে। আফ্রিকার এদিকের অনেক উপজাতি নিশাচর। কারণটা সম্ভবত দিনের চেয়ে রাতের তাপ কম থাকা। বিশেষ কোনো উপলক্ষ পেলে রাতে না ঘুমিয়ে ঘুরে বেড়ায় তারা, হইচই করে। এখানেও তার ব্যতিক্রম হলো না। দামামা না থাকায় পাথরে পাথর ঠুকে, লাঠিতে লাঠি বাড়ি দিয়ে বা হাঁড়ি পাতিলে লাঠি ঠুকে গলা ফাটিয়ে চিৎকার করে নিজেদের আনন্দ প্রকাশ করলো মুক্তি পাওয়া মানুষগুলো। শুধু তাই নয়, বড় বড় আগুনও জ্বাললো তারা। সেই আগুন ঘিরে নাচলো। দৃশ্যটা পুরনো একটা বইয়ে দেখা দোজখের ছবির কথা মনে করিয়ে দিল আমাকে। শেষে আর সহ্য করতে পারলাম না। আমার পায়ের কাছে কুকুরের মতো গুটিসুটি মেরে ঘুমিয়ে থাকা হ্যান্সকে লাথি দিয়ে তুলে জিজ্ঞেস করলাম, কি ঘটছে? ওর জবাবটা শুনে মনে হলো প্রশ্নটা না করলেই ভালো করতাম। হাই তুলে হ্যান্স বলল, বাস, ওই কৃতদাসদের অনেকেই নরখাদক। কৃতদাস ব্যবসায়ীদের মাংস খাচ্ছে ওরা, খেতে খুব পছন্দ করে। কথাটা বলেই আবার ঘুমিয়ে পড়ল হ্যান্স। আর কথা বাড়ালাম না আমি। পরদিন আবার যখন রওনা দিলাম, ততক্ষণে সূর্য অনেক উপরে উঠে গেছে। বহু কাজ সারতে হলো রওনা হবার আগে। মৃত কৃতদাস ব্যবসায়ীদের বন্দুক, রাইফেল, গোলাগুলি সংগ্রহ করলাম তাদের জোগাড় করা হাতির প্রচুর দাঁত। হাতির দাঁতগুলো সঙ্গে নেওয়া সম্ভব নয় বলে মাটি চাপা দিলাম। নতুন করে মালপত্র ভাগাভাগি করতে হলো বহনের জন্যে। আহতদের জন্য তৈরি করতে হলো স্ট্রেচার। ঘুম থেকে তুলতে হলো প্রাক্তন কৃতদাসদের। কষ্ট হলো তাতে। রাতে রাতের উৎসবের পর ট্রেনে ঘুম দিয়েছিল সবাই। ওই উৎসবের ব্যাপারে একটা কথাও বললাম না কাউকে। খেয়াল করলাম রাতের আধারে তাদের বড় একটা অংশ অদৃশ্য হয়ে গেছে। জানি না কোথায় গেল তারা। তারপরও যারা রয়ে গেল তাদের সংখ্যাও 200-র কম হবে না। বেশিরভাগই মহিলা ও বাচ্চা। এরা ঠিক করেছে আমরা যেখানেই যাই না কেন সঙ্গে আসবে। এদের পিছনে নিয়ে শেষ পর্যন্ত রওনা হলাম আমরা। দুঃখের কথা হচ্ছে মাটি চাপা দেয়া হাতির দাঁতগুলো আর কখনো উদ্ধার করতে পারিনি। পরের 1 মাসে আমাদের অভিযানে যা যা ঘটলো তার বর্ণনা দেওয়া অসম্ভব না হলেও কাহিনী দীর্ঘায়িত করতে চাই না বলে আর উল্লেখ করছি না। তাছাড়া এত বছর পর সেই দিনগুলোর চিঠিও তেমন স্পষ্ট মনে পড়ে না। তবে আমাদের মূল সমস্যা ছিল অত মানুষকে খাওয়ানো। খাবার দাবারের পাহারা আমরা ঠিকমতো দিতে পারিনি, ফলে শীঘ্রই শেষ হয়ে গেল সব। আমাদের কপাল ভালো, মরশুমটা বর্ষার শেষ বলে প্রচুর শিকার মিলে গেল। ধীরে ধীরে এগিয়ে চলেছি বলে শিকার করতে কোনো সমস্যা হলো না। কিন্তু কদিন পর শিকারের আনন্দ বলতে আর কিছু থাকলো না। খরচ হয়ে যাচ্ছে আমাদের গুলি। সেটা যদি বাদও দিই, শিকার করা হয়ে দাঁড়ালো আমাদের জন্যে নিত্যদিনের বাধ্যতামূলক কাজ। আমি বা স্টিফেন ক্যাম্প ছেড়ে তেমন একটা নড়তে পারলাম না। শিকারের দায়িত্ব চাপলো জুলু শিকারীদের ঘাড়ে। এর ফলে অসন্তুষ্ট হয়ে উঠল জুলু শিকারীরা। পরে আমি এর একটা বিহিত করলাম। কৃতদাসদের মাঝ থেকে 30-40 জন লোক বেছে নিয়ে তাদের মধ্যে বিলি করলাম কৃতদাস ব্যবসায়ীদের রাইফেল ও গুলি। সাধ্যমতো তাদের শেখালাম কি করে অস্ত্রগুলো ব্যবহার করতে হয়। তারপর বলে দিলাম নিজেদের ও সঙ্গে সবার মাংসের চাহিদা তাদেরই মেটাতে হবে। তবে এতে দুর্ঘটনা ঘটল। এত লোক ভুল বশত গুলি খেলো। এক লোক ভুলবশত গুলি খেলো। 3 জন মারা গেল একটা মাদি হাতি ও আহত একটা বাফেলোর আক্রমণে। তবে শেষ পর্যন্ত লোকগুলো রাইফেল চালানো শিখে যাওয়ায় ক্যাম্পের মাংসের চাহিদা মেটানো আগের চেয়ে সহজ হলো। প্রতিদিনই বুনো মানুষগুলোর ছোট ছোট দল আমাদের ছেড়ে চলে গেল।
আন্দাজ করলাম বাড়ি ফিরে যাচ্ছে তারা। শেষে আমরা যখন মাঝিটু এলাকার সীমান্তে পৌঁছালাম তখন বড়জোর 50 জন থাকলো আমাদের সঙ্গে। যাদের আমরা রাইফেল চালানো শিখিয়েছিলাম তাদের মধ্যে 17 জন রয়ে গেল। তারপর শুরু হলো আমাদের মূল অভিযান। 3 দিন দুর্ভেদ্য ঝোপঝাড়ের মধ্য দিয়ে চলবার পর এক বিকেলে আমরা পৌঁছে গেলাম বিস্তৃত একটা ঘাস জমিতে। অ্যানোরয়েড দেখে বুঝলাম জায়গাটা সাগর সমতল থেকে 1640 ফুট উপরে। এখানে বলে রাখি, ওই ঝোপঝাড় পার হবার সময় এক মেয়েকে তুলে নিয়ে গেল সিংহ। সিংহের আক্রমণে মারা গেল একটা গাধা। আরেকটা এত গুরুতর আহত হলো যে গুলি করে মেরে ফেলতে হলো ওটাকে। ঘাস জমির প্রান্তে পৌঁছে হাসানের কাছ থেকে পাওয়া 2 মাঝিটু পথ প্রদর্শকের একজনকে জিজ্ঞেস করলাম, এই জায়গাটা কোথায়? আমাদের দেশ এটা সর্দার, জবাবে বলল তারা। এর একদিকে আছে ঝোপের রাজ্য, আরেকদিকে বিরাট এক জলাভূমি। ওই জলাভূমির ওদিকে বাস করে পঙ্গ জাদুকররা। বাদামি হয়ে আসা ঘাস জমির দিকে তাকালাম। দক্ষিণের আর সব এলাকার মতোই হরিণের বিশাল পাল চড়ে বেড়াচ্ছে ওখানে। এছাড়া আর কিছু চোখে পড়ল না। পরিবেশটা যেন কেমন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, সেই সঙ্গে আছে হালকা কুয়াশা ও ঠান্ডা হাওয়া। আমি তোমাদের কোনো লোকজন বা প্রাল দেখতে পাচ্ছি না, মাঝিটুদের বললাম। শুধু দেখছি ঘাস আর বুনো জানোয়ার। আমাদের লোকজন আসবে বলল ওরা। খানিকটা বিচলিত মনে হলো ওদের। কোনো গর্ত বা উঁচু ঘাসের আড়াল থেকে এখনো আমাদের দেখা হচ্ছে, কোনো সন্দেহ নেই তাতে। এ ব্যাপারে আর কোনো কথা বললাম না। যে মানুষের সারা জীবন কাটে অনিশ্চয়তার মাঝে, যখন তখন যার যা খুশি ঘটে যেতে পারে, কি ঘটতে যাচ্ছে তা নিয়ে কখনো সে মাথা ঘামায় না। কাজেই যা ঘটবে তা নিয়ে দুশ্চিন্তা করলাম না আমিও। একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত ভাগ্যে বিশ্বাস করি আমি। বিশ্বাস করি যে যেমন মানুষ বা যে যে ধরনের আচরণ করবে সেটা ঠিক হয়ে আছে লাখ লাখ বছর ধরে। জন্তু জন্মান্তরে ধরে তার মধ্যে যে বীজ রয়ে গেছে সেটাই চারা গাছ থেকে মহিরুহ হবে। সচেতনভাবে পথ পাল্টাতে চেষ্টা করলেও আসলে যা ঘটবার তাই ঘটবে। ভবিতব্য বদলাতে পারবে না। ভোরের আগে শত শত লোকের হেঁটে আসবার আওয়াজ শুনতে পেয়েছে বলে মনে হলো সদা সতর্ক হ্যান্সের। কোথায়? খানিকক্ষণ শুনবার চেষ্টা করে ব্যর্থ হয়ে ওকে জিজ্ঞেস করলাম। দেখার চেষ্টা করে কোনো লাভ নেই জানি। শেষ রাত কুচকুচে কালো হয়ে আছে আলকাতরার মতো। মাটিতে কান পেতে হ্যান্স বলল ওখানে। মাটিতে কান পাতলাম আমিও। যথেষ্ট তীক্ষ্ণ আমার শ্রাবণ শক্তি, তারপরও কিছুই শুনতে পেলাম না এবারও প্রহরীদের ডেকে পাঠালাম, তারাও শুনতে পেল না কিছু। শেষে বিরক্ত হয়ে ওদের পাহারায় ফেরত পাঠিয়ে ঘুমিয়ে পড়লাম আবার। তবে পরে বুঝলাম হান্স ঠিকই বলেছিল। ভোরে আবার ঘুম ভাঙল আমার। এবার ডেকে তুলল মাভব, জানালো আমাদের ঘিরে ফেলেছে কয়েক রেজিমেন্ট সৈনিক। উঠে কুয়াশার মধ্য দিয়ে তাকালাম বাইরে। দেখতে পেলাম দূরে নিথর মূর্তির মতো দাঁড়িয়ে আছে অনেক মানুষ। টু শব্দ করছে না কেউ, সবাই তারা সশস্ত্র। তাদের বর্ষায় ঝিলিক দিচ্ছে ভোরের আলো। কি করতে বলেন মাখুমা জানা? জিজ্ঞেস করলো মাভব। নাস্তা করতে হবে আমাদের, জবাবে ওকে বললাম। যদি মরতেই হয় তো আগে খেয়ে দে, তারপর মরাই ভালো। ডাক দিলাম থরথর কম্পমান স্বামীকে, বলে দিলাম কফি বানাতে। ঘুম থেকে তুলে পরিস্থিতি জানালাম স্টিফেনকে। সাব্বাস, বলল স্টিফেন, ওরা নিশ্চয় মাঝিটু। যা ভেবেছিলাম তার চেয়ে অনেক সহজে ওদের খোঁজ পেয়ে গিয়েছি আমরা। ইতিবাচক
দৃষ্টিতে দেখছো সেটাই ভালো। ওকে বললাম, এবার একটু বেরিয়ে সবাইকে বলো কেউ যেন নির্দেশ ছাড়া ভুলেও গুলি না করে মাজিটুদের দিকে। দাঁড়াও, বন্দীদের কাছ থেকে রাইফেল নিয়ে নাও, নইলে কে জানে ভয় পেয়ে ওরা কি করে বসবে। মাথা দুলিয়ে বেরিয়ে গেল স্টিফেন। ওর সঙ্গে গেল 3-4 জন শিকারী। ওরা চলে যাওয়ার পর মাভবর সঙ্গে আলোচনা করে কিছু ব্যবস্থা নিলাম আমি, যেসব এখানে ব্যাখ্যা না করলেও চলবে। শুধু এটুকু বলবো, বিপদ এলে সহজেই যাতে আমরা মারা না পড়ি সে ব্যবস্থা করলাম। কিছুক্ষণ পর মুক্ত কৃতদাসদের অস্ত্রগুলো নিয়ে ফিরে এলো স্টিফেন ও শিকারীরা। স্টিফেন জানালো প্রাক্তন কৃতদাসরা খুব ভয়ে আছে, যখন তখন ছুটে পালাবার চেষ্টা করতে পারে, পালালে পালাতে দেব। আমি বললাম, লড়াই বেঁধে গেলে আমাদের কোনো কাজেই আসবে না ওরা, বরং পরিস্থিতি আরও জটিল করে তুলবে। জুলু গার্ডদের ডেকে পাঠাও এখনই। আবার চলে গেল স্টিফেন। কুয়াশার কারণে আমাদের ক্যাম্পের পূব দিকের ঝোপঝাড় পর্যন্ত দৃষ্টি যাচ্ছে না আমার, তবে একটু পরেই ওদিক থেকে সম্মিলিত গলায় আওয়াজ শুনতে পেলাম। সেই সঙ্গে অগ্রসরমান পায়ের আওয়াজও ভেসে এলো কানে। জানতে পারলাম আমাদের সঙ্গে কৃতদাস ও কুলিরা সবাই উধাও হয়ে গেছে, একজনও নেই আর। এমনকি আহতদের বয়ে নিয়ে গেছে তারা। ব্যস্ত যোদ্ধারা যখন আমাদের ঘিরে ধরতে বৃত্ত তৈরি করছে, তখন বুঝে আসা দুপ্রান্তের ফাঁক দিয়ে ছুটে পালিয়েছে সবাই। আমরা গতকাল যেসব ঝোপঝাড়ের ভেতর দিয়ে এসেছি সেগুলো ওই গিয়ে ঢুকেছে তারা আবার। পরে অনেকবার ভেবেছি কি হলো তাদের। সন্দেহ নেই অনেকেই মারা গেছে, অন্যরা হয়তো ফিরিয়ে যেতে পেরেছে নিজেদের বাড়িঘরে, বা আশ্রয় পেয়েছে অন্য কোনো উপজাতির কাছে। তাদের কেউ যদি বেঁচে থাকে তাহলে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা গেছে সেটা নিশ্চয়ই খুব চমকপ্রদ মনে হবে তাদের কাছে। আন্দাজ করতে পারি আরও 2-3 পুরুষ পর কীরকম গল্পগাথা তৈরি হবে সেই অভিযান নিয়ে। হাসানের কাছ থেকে কেড়ে আনা কুলি আর অন্যান্যরা পালিয়ে যাওয়ায় আমাদের সংখ্যা দাঁড়ালো 17 জন। মাভব সহ মোট 11 জন ঝুলু শিকারী আছে দলে। আছে 2 মাজিটু, হ্যান্স, স্বামী, স্টিফেন ও আমি। দেখলাম আমাদের ঘিরে ফেলে আস্তে আস্তে বৃত্ত ছোট করে আনছে মাজিটু যোদ্ধার দল। দিনটা কেমন মেঘলা, ফলে আলো বাড়ছে খুব ধীরে ধীরে। সেই আলোয় তাদের দেখলাম আমি, তবে এমন একটা ভাব করলাম যেন দেখেও দেখছি না। মানুষগুলো লম্বা, সাধারণ ঝুলুদের চেয়ে দীর্ঘ, একটু হালকা গড়নের, রঙও ঝুলুদের চেয়ে খানিকটা কম গাঢ়। ঝুলুদের মতোই চওড়া ফলার বর্ষা আর ভারী চামড়ার প্রকাণ্ড ঢাল নিয়ে এসেছে যোদ্ধারা। বর্ষা ছুটতে পারে তারা, কিন্তু পরে দেখলাম তাদের কাছে ছোট তীরধনুক আছে। কাঁধের পেছনে ঝুলিয়ে রেখেছে তারা তীর ভরা তুন। যোদ্ধাদের মধ্যে যারা অফিসার তাদের শিরোনাঙ্গে খাটো স্কার্টের মতো পোশাক, গায়ে জামা। পরে জেনেছিলাম গায়ের জামাগুলো তৈরি হয়েছে গাছের ছালের ভেতরের অংশ দিয়ে। নীরবে, খুব ধীরে, সুশৃঙ্খলভাবে আমাদের দিকে এগিয়ে এলো তারা। কারো মুখে একটা কথা নেই। কেউ যদি তাদের কোনো নির্দেশ দিয়েও থাকে তাহলে দিয়েছে সংকেতের মাধ্যমে। কারো কাছে আগ্নেয়াস্ত্র দেখলাম না। স্টিফেনকে বললাম, এখন যদি গুলি করে ওদের কয়েকজনকে ফেলে দিই তাহলে হয়তো ভয় পেয়ে পালাবে ওরা, কিন্তু নাও পালাতে পারে, আর যদি পালায়ও আবার ফিরে আসবে। ওরকম কিছু করলে আমরা ওদের দেশে শত্রু বলে বিবেচিত হব, বলল স্টিফেন। আমার মনে হয় বাধ্য না হলে কিছু না করাই ভালো। আস্তে করে মাথা দোলালাম। শত শত সশস্ত্র লোকের বিরুদ্ধে সত্যিকার অর্থে কিছু করবার নেই ও আমাদের। আতঙ্কিত স্বামীকেও বললাম নাস্তা তৈরি করে আনতে। ভয় পাওয়ায় ওকে দোষ দিতে পারলাম না। আসলেই বিরাট বিপদের মুখে আছি আমরা সবাই। লড়াকু জাতি বলে মাজিটুদের বদনাম আছে।
ওরা যদি আক্রমণ করতে মনস্থ করে তাহলে কয়েক মিনিটের মধ্যে খুন হয়ে যাব আমরা সবাই। কফি আর হরিণের মাংস দেয়া হলো নাস্তা হিসেবে। বৃষ্টির কারণে আমাদের তাঁবুর সামনে টেবিল পাতা হয়েছে, সেখানে বসে নাস্তা শুরু করলাম আমরা। গত রাতে রান্না করা পরিজ দিয়ে নাস্তা সারল জুলু শিকারীরা। প্রত্যেকে তারা হাটের উপর গুলি ভরা রাইফেল রেখেছে। আমাদের শান্ত নিরুদ্বিগ্ন হাবভাব মাজিটুদের অত্যন্ত বিস্মিত করে তুলল। খুব কাছে এসে দাঁড়ালো তারা। দূরত্ব আর 40 গজ মতো থাকতে পাথরের মূর্তির মতো থমকে দাঁড়ালো। খেয়াল করলাম পলক পড়ছে না তাদের বড় বড় গোল চোখগুলোয়। মনে হলো যেন স্বপ্নের কোনো দৃশ্য দেখছি। এই দৃশ্য কখনো ভুলব না আমি। আমাদের সব কিছুই যেন মাজিটুদের বিস্মিত করছিল। আমাদের অবিচলিত শান্ত ভঙ্গি, স্টিফেন আর আমার গায়ের রং, আমাদের তাঁবু, অবশিষ্ট গাধা দুটো ওদের বিস্ময়ের কারণ হয়ে দাঁড়ালো। এখানে বলে রাখা ভালো, ব্রাদার জন ছাড়া আর কোনো সাদা চামড়ার মানুষ দেখেনি মাজিটুরা তখনও। দুটো গাধার একটা যখন গলা ছেড়ে ডেকে উঠল, মাজিটু যোদ্ধাদের আতঙ্কিত হয়ে উঠতে দেখলাম। পরস্পরের দিকে তাকালো তারা। অজান্তেই কয়েক পা পিছিয়ে গেল। একটু পরেই আমার সাউর উপর চাপ বাড়তে লাগলো। খেয়াল করলাম যোদ্ধাদের কেউ কেউ তাদের তীরধনুক নাড়াচাড়া করছে। তাদের সেনাপতি লম্বা এক বয়স্ক লোক, এক চোখ নেই তার। মনে হলো একটা সিদ্ধান্ত পৌঁছাবার চেষ্টা করছে সে। আমাদের সঙ্গেই দুই মাজিটুকে ডাকলাম আমি। বলতে ভুলে গেছি, ওদের একজনের নাম দিয়েছি টম, অন্যজনের নাম দিয়েছি জেরি। ওদের এক মগ কফি দিয়ে বললাম, এটা নিয়ে ওই লোকটার কাছে গিয়ে আমার শুভ কামনা জানাও জেরি। জিজ্ঞেস করবে সে আমাদের সঙ্গে পবিত্র পানি পান করবে কিনা। পবিত্র পানি পার করবে কিনা। জেরি মানুষ হিসেবে অত্যন্ত সাহসী, ফলে চলে গেল সে নির্দেশ পালন করতে। কানা সেনাপতির সামনে থেমে পড়ে তার নাকের সামনে ধোয়া ওঠা কফি ধরল সে। বুঝলাম সেনাপতির নাম জানে জেরি, কারণ ওকে বলতে শুনলাম, ও বাবেম বা দুই সাদা সর্দার মানে মাকু মাজানা আর ওয়াজেলা জানতে চান তুমি তাদের সঙ্গে তাদের পবিত্র পানি পান করবে কিনা। মাজিটুদের ভাষা জুলু ভাষার এত কাছাকাছি যে এ কদিনে অভ্যস্ত হয়ে গিয়েছি আমি তাদের ভাষায়। বুঝতে কোনো কষ্টই হয় না আর। তাদের পবিত্র পানি। এক পা পিছিয়ে বলে উঠল বিস্মিত সেনাপতি, আরে এটা তো দেখছি গরম লাল পানি। ওই সাদা জাদুকররা কি আমাকে মোয়াভির বিষ খাওয়াতে চায় নাকি? মোয়াভির বিষ হচ্ছে এক ধরনের মিমোসা গাছের ছালের ভেতরের অংশ থেকে সংগৃহীত বিষ। কখনো কখনো স্টাইংস জাতের গাছের শিকড় থেকেও তৈরি করা হয় ওরকম বিষ। দোষ করেছে এরকম লোককে ওই বিষ খাওয়ায় জাদুকররা। অভিযুক্ত লোকটি যদি ধরপড় করতে শুরু করে বা মরার মতো ঝিম মেরে যায়, তাহলে ধরে নেওয়া যায় সে দোষী। কাজেই তখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আসলে দোষ করুক বা না করুক, হয় ওই বিষের প্রক্রিয়ায় মারা যায় বেচারা, নইলে পরে অন্য কোনোভাবে মেরে ফেলা হয় তাকে। এটা মোয়াভি না, ও বাবেম্বা, বলল জেরি। এটা সেই পবিত্র পানি যেটা খেলে সাদা সর্দাররা তাদের চমৎকার অস্ত্র দিয়ে সোজা গুলি করতে পারে, শিকার করতে পারে হাজারো ফুট দূর থেকে। এই দেখো, আমি খানিকটা গিলে দেখাচ্ছি। দপ্ত কফি খানিকটা গিলল জেরি। আমি বুঝলাম নির্ঘাত পুড়ে গেছে ওর জিভ। এবার সাহস পেয়ে কফি শুকলো বুড়ো বাবেম্বা। টের পেল একটা সুবাস আছে জিনিসটার। একজনকে ডেকে পাঠালো সে। এবার লোকটার বিদঘুটে পোশাক দেখে বুঝলাম পেশায় সে জাদুকর। তাকে খানিকটা কফি খাওয়ালো বাবেম্বা। কি ঘটে দেখলো কিছুক্ষণ। মজা পেয়ে পুরো মগ কফি শেষ করে ফেলার তালে ছিল জাদুকর। কিন্তু কি ঘটতে যাচ্ছে টের পেয়ে তার কাছ থেকে মগটা জোর করে কেড়ে নিয়ে চুমুক দিল বাবেম্বা। মগের অর্ধেকটা ভরে কফিতে চিনি গুলিয়েছি আমি, কাজেই স্বাদটা তার ভালো লাগবে, তাতে আর সন্দেহ কি। কফি শেষ করে সে বলল, সত্যি এটা পবিত্র পানি? আরও আছে নাকি?
সাদা সর্দারদের কাছে আছে, জানালো জেরি। ওরা তাদের সঙ্গে তোমাকে পবিত্র পানি পান করতে অনুরোধ করেছেন। টিনের মগে আঙুল ঢুকিয়ে চিনির খানিকটা গুঁড়ো বের করে চাটলো বাবেম্বা। সব ঠিক আছে। স্টিফেনকে নিচু গলায় বললাম, মনে হচ্ছে না কফি খাবার পর আমাদের খুন করবে ও। মনে হচ্ছে আমাদের সঙ্গে নাস্তা করতে আসছে। এটা ফাঁদ হতে পারে। মগের চিনি চাটতে চাটতে বলল বাবেম্বা। তা নয়, জোর দিয়ে বলল জেরি। ইচ্ছে করলেই তোমাদের সবাইকে খুন করে ফেলতে পারেন ওরা, কিন্তু যারা সাদা সর্দারদের পবিত্র পানি পান করে তাদের ক্ষতি করেন না তারা, যদি না তারা নিজেরাই তাদের ক্ষতি করতে চায়। শেষবারের মতো লম্বা জিভ বের করে মগের চিনি চেটেপুটে খেয়ে নিয়ে বাবেম্বা বলল, তুমি আরও খানিকটা পবিত্র পানি নিয়ে আসতে পারো না এখানে? না, বলল জেরি, যদি আরও চাও তো ওখানে ওদের কাছে যেতে হবে তোমাকে। ভয় পেও না, আমি তো তোমার নিজের জাতির মানুষ। আমি কি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব? কথা সত্যি, বলল বাবেম্বা। তোমার চেহারা, সুরত, কথাবার্তা থেকে বোঝা যায় তুমি মাজিটু, কিন্তু তুমি কিভাবে? থাক, পরে ও নিয়ে কথা বলবো আমরা। খুব তৃষ্ণা লেগেছে আমার। চলো যাব আমি। সৈনিকদের দিকে তাকিয়ে নির্দেশ দিল সে, যোদ্ধারা তোমরা বসে নজর রাখো। যদি আমার খারাপ কিছু ঘটে তাহলে প্রতিশোধ নেবে, তারপর রাজাকে জানাবে। এসব কথাবার্তা যখন চলছে, হান্স ও স্বামীকে নিয়ে বাক্স খুলিয়ে বড়সড় একটা আয়না বের করলাম আমি। কাঠের ফ্রেম আছে আয়নাটায়, পিছনে আছে একটা দণ্ড। ইচ্ছে করলে যে কোনোখানে দাঁড় করিয়ে রাখা যায়। কপাল ভালো ভাঙেনি জিনিসটা। আসলে সব কিছু আমরা এত ভালোভাবে বেঁধে ছেঁধে নিয়েছিলাম যে কিছুই নষ্ট হয়নি। তো এই আয়নাটা তড়িঘড়ি পালিশ করে নিয়ে টেবিলের উপর রাখলাম। মন ভরা সন্দেহ নিয়ে ইতস্তত পায়ে এলো বুড়ো বাভেম্বা। তার একমাত্র চোখটা সর্বক্ষণ আমাদের এবং আমাদের জিনিসপত্রের উপর ঘুরছে। যখন বেশ কাছে চলে এলো, তার চোখ পড়ল আয়নাটার উপর। থমকে দাঁড়ালো সে, এক দৃষ্টিতে তাকালো ওটার দিকে, পিছিয়ে গেল। তারপর কৌতূহলের জয় হলো, সামনে বাড়ল সে আবার। মূর্তির মতো দাঁড়িয়ে তাকালো সে আয়নাটার দিকে। কি হয়েছে? পেছন থেকে জিজ্ঞেস করলো তার অধীনস্থ অফিসার। হয়েছে বিরাট জাদু, বলল বাভেম্বা। আমি নিজের দিকে নিজেকে হেঁটে আসতে দেখছি। এতে কোনো ভুল নেই, কারণ আমার একটা চোখ ওই অন্য দেহটার সঙ্গে চলে গেছে। সামনে বারে বারো। ও বাবেম্বা, দেখো কি হয়। প্রায় চিৎকার করে বলল পুরো কফি গিলে নিতে চাওয়া সেই লোভী জাদুকর। তোমার বর্ষা তৈরি রাখো। যদি তোমার জাদুর সত্তা কোনো ক্ষতি করতে চেষ্টা করে তাহলে মেরে ফেলো ওটাকে। এ কথায় সাহস পেয়ে বর্ষা তুলল বাবেম্বা, তারপর তাড়াতাড়ি নামিয়ে ফেললো আবার। চিৎকার করে বলল, বর্ষা দিয়ে কোনো কাজ হবে না। জাদুকর নামের হাদা। আমার অন্য সত্তাটাও বর্ষা তুলছে। তার চেয়ে বড় কথা, তোমাদের যাদের আমার পেছনে থাকার কথা তারা আছো এখন আমার সামনে। পবিত্র পানি নিশ্চয় আমাকে মাতাল করে দিয়েছে। জাদুর প্রভাবে পড়ে গিয়েছি আমি। আমাকে বাঁচাও। বুঝতে পারলাম কৌতুকটা বড় বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। দেখলাম সৈনিকরা তাদের ধনুকে ছিলা পরাচ্ছে। কপাল ভালো, ঠিক তখনই আমাদের উল্টো দিক থেকে দেখা দিল সূর্যটা। আমি শান্ত গলায় বললাম, ও বাবেম্বা, আমরা জাদুর যে উপহারটা তোমার জন্য নিয়ে এসেছি সেটা তোমাকে আরেকটা শরীর দেয়। এতে করে তোমার পরিচয় অর্ধেক হয়ে যাবে, তোমার আনন্দ হয়ে যাবে দ্বিগুণ। কারণ যখনই তুমি এই জিনিসটার দিকে তাকাবে অমনি একজনের বদলে দুজন হয়ে যাবে তুমি। এছাড়া এটার অন্য আরও কাজ আছে। দেখো, আয়রনটা তুলে আমাদের সামনে অর্ধবৃত্তাকার দাঁড়ানো যোদ্ধাদের দেহে সূর্যের আলো প্রতিফলিত করলাম। ভয় পেয়ে কি দৌড়টাই না দিল তারা। দারুণ তো! খুশি হয়ে বলে উঠল বাবেম্বা। সাদা সর্দার, আমিও কি এরকম জাদু শিখতে পারবো? নিশ্চয়, জবাবে বললাম। এসে চেষ্টা করে দেখো। দাঁড়াও, এটা ধরো, আমি জাদু করছি। হোকাস পেকাস বললাম বিড়বিড় করে। তারপর আয়না তাক করলাম আবার জড়ো হতে শুরু করা ভীত মাজিটু যোদ্ধাদের দিকে। উত্তেজিত ভঙ্গিতে বললাম, দেখো দেখো, তুমি ওদের চোখে আঘাত হেনেছ। জাদুর প্রভু হয়ে গেছো তুমি। দৌড়ে পালাচ্ছে ওরা, দৌড়ে পালাচ্ছে। সত্যি ঝেড়ে দৌড় দেয়া কাকে বলে তা দেখলাম প্রথমবারের মতো। বাবেম্বাকে জিজ্ঞেস করলাম,
এমন কেউ আছে যাকে তুমি পছন্দ করো না? অনেকেই আছে, জোর দিয়ে বলল বাবেম্বা। বিশেষ করে ওই জাদুকরটাকে আমি এখন আর দেখতে পারি না। ও পুরো পবিত্র পানি শেষ করে ফেলছিল। ঠিক আছে, পরে আমি তোমাকে দেখাবো কি করে জাদু দিয়ে ওর শরীরে ফুটো করতে পারবে তুমি। না, এখন নয়, এখন নয়। সূর্যকে টিটকারি দেয়া জাদুটা এখন মারা গেছে। দেখো, টেবিলের তলায় আয়নাটা নিয়ে গিয়ে উল্টো করে বের করে আনলাম, আবার পেছনের দিকটা দেখালাম। কিছুই দেখতে পাচ্ছ না তুমি? পাচ্ছ বলো? কাঠ ছাড়া আর কিছুই দেখছি না। ফ্রেমটার দিকে তাকিয়ে বলল বাবেম্বা। এবার আমি কাপড় দিয়ে আয়নাটা ঢেকে দিয়ে প্রসঙ্গ পাল্টানোর জন্যে আরেক মগ পবিত্র পানি সাধলাম বাবেম্বাকে। তাকে বললাম তাকে বসালাম একটা টুলে। বেতরুগীর মতো ধীরে ধীরে ফোল্ডিং টুলে বসলো বাবেম্বা। মাটিতে ফলা রেখে দু হাঁটুর মাঝখানে ধরে থাকলো তার বসা। তাকে দেখতে এত হাস্যকর লাগলো যে আমোদপ্রিয় হাসিখুশি স্টিফেন পরিস্থিতির ভাবগাম্ভীর্য বজায় রাখতে বাধ্য হয়ে তাঁবুতে ঢুকে পড়ল। তাঁবুর ভেতর থেকে ওর আন্তরিক বাঁধভাঙা হাসির আওয়াজ শুনতে পেলাম। ঠিক এ সময় বুড়ো বাবেম্বাকে কফি এনে দিল স্যামি। একটু পরে ফিরল স্টিফেন, কফিটা ওর জন্যে মনে করে মগটা তুলে নিয়ে বেশিরভাগ কফি গিলে ফেললো। ওর ভুলটা বুঝতে পেরে স্বামী বলে উঠল, মিস্টার সমার্স, আমাকে বলতেই হচ্ছে যে একটা ভুল হয়ে গেছে। বুড়ো যে মগ থেকে লালা ঝরানো জিভ দিয়ে চেটে চেটে কফি আর চিনি খেয়েছে, সেটা থেকে কফি খাচ্ছেন আপনি। এরপরের ঘটনা আতঙ্কজনক এবং তাৎক্ষণিক হলো। ভয়ানক অসুস্থ হয়ে পড়ল স্টিফেন। সাদা সর্দার ওরকম করছে কেন জিজ্ঞেস করলো বাবেম্বা। সন্দেহ নিয়ে দেখলো আমাদের। এখন আমি বুঝতে পারছি তোমরা আমাকে ঠকানোর চেষ্টা করছিলে, আমাকে মোয়াবি খাওয়াচ্ছিলে। মোয়াবি খেলে নির্দোষ মানুষ বমি করে, কিন্তু দোষী মানুষ মারা যায়। বোকা, স্বাভাবিক থাকো। হাঁটুর নিচের হাড়ে লাথি দিয়ে চাপা গলা স্টিফেনকে সাবধান করলাম আমি, নইলে গলা কাটা পড়বে আমাদের। কষ্টে শিষ্টে নিজেকে সামনে নিয়ে বললাম, না সর্দার, এই সাদা সর্দার আসলে পবিত্র পানির পুরোহিত। তুমি যা দেখছো তা আসলে ধর্মীয় আচার অনুষ্ঠান, তাই নাকি? সন্দেহের সুরে বলল বাবেম্বা। তাহলে আমি আশা করব ওরকম ধর্মীয় আচার অনুষ্ঠান যেন ছোঁয়াচে না হয়। কখনো হবে না। একটা বিস্কুট সাধলাম বাবেম্বাকে। এবার বলো সর্দার, আমাদের বিরুদ্ধে 500 সশস্ত্র লোক নিয়ে এসেছো কেন তুমি? তোমাদের খুন করতে সাদা সর্দার। ওহ, পবিত্র পানিটা কি গরম, তবে খেতে ভালো। তুমি বলেছ ছোঁয়াচে কিছু হবে না, বলেছ না? কিন্তু আমার যেন মনে হচ্ছে। বিস্কুটটা খাও, তাকে বললাম। তা কেন আমাদের খুন করতে চাও? সত্যি করে বলবে, না হলে আমি জাদুর বর্ম দিয়ে দেখে নেব তোমার অন্তরের গভীরে। ওটা দিয়ে বাইরের মতো ভেতরটাও দেখা যায়। কাপড়টা তুলে আয়নার দিকে তাকালাম। মুখ ভর্তি বিস্কুট নিয়ে বিচক্ষণের মতো প্রশ্ন করল বাবেম্বা। সাদা সর্দার, তুমি যদি আমার চিন্তা ভাবনা পড়েই ফেলতে পারো, তাহলে কষ্ট করে আমাকে জিজ্ঞেস করছো কেন? ঠিক আছে, ওই উজ্জ্বল জিনিসটা মিথ্যে বলবে হয়তো, কাজেই সত্যিটা আমিই বলছি। আমাদের রাজা বাউসি তোমাদের খুন করতে পাঠিয়েছেন, কারণ তিনি খবর পেয়েছেন তোমরা মানুষদের ধরে নিয়ে গিয়ে বিক্রি করে দাও। তোমরা অস্ত্র নিয়ে এসে আমাদের মাঝিটুদের ধরে নিয়ে যাও কালো পানির কাছে, তারপর নিজে নিজে চলে এরকম বড় বড় ক্যানোতে করে অজানা দেশে পাঠিয়ে দাও আমাদের মানুষদের। ভিনদেশি বার্তাবাহকের মাধ্যমে রাজা এ খবর জানতে পেরেছেন। আমরা আরও জানি তাকে সত্যি কথাই বলা হয়েছে, নইলে কি সাধে? মাত্র 1 ঘন্টা আগে আমাদের বর্ষা দেখে তোমাদের সঙ্গের অনেক কৃতদাস পালিয়ে গেছে। ঠিক বলিনি? আয়নার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম। এই জাদুর বন ভিন্ন কথা বলছে তোমাদের রাজা বাউসি তার কাছে আমাদের সসম্মানে নিয়ে যেতে বলছেন, যাতে তার সঙ্গে আমরা কথা বলতে পারি। তার জন্য অনেক উপহার নিয়ে এসেছি আমরা। কৌশলটা কাজে দিচ্ছে বলেই মনে হলো, কারণ দ্বিধান্বিত হয়ে বলল বাবেম্বা। তোতলাতে বলল, কথা সত্যি? মানে তোমাদের মারা হবে কি না সেটা ঠিক করার দায়িত্ব রাজা আমার উপরই দিয়েছেন।
আমি আমাদের জাদুকরের সর্দারের সঙ্গে কথা বলে দেখি কি করা হবে। সেই দায়িত্ব যদি রাজা তোমার উপর দিয়ে থাকেন তাহলে তো আর কোনো কথার কিছু নেই। বললাম, আমি তো জানি তুমি সম্মানিত মহৎ লোক। একটু আগে তুমি যাদের পবিত্র পানি গিলেছ তাদের কোনো ক্ষতি তো তুমি করতে পারো না। যদি করো, এখানে খুব শীতল হয়ে গেল আমার কণ্ঠ। নিজেও তুমি বেশিক্ষণ বাঁচবে না। গোপন একটা কথা বললেই তোমার ভেতরের ওই পবিত্র পানি ভয়ানক এক মোয়াবি হয়ে যাবে। তাহলে তো আসলেই কথার কিছু নেই। সাদা সর্দার তাড়াতাড়ি করে বলল বাবেম্বা, যা করার তা ঠিক করা হয়ে গেছে। কষ্ট করে গোপন কথা বলবেন না। আমি আপনাদের নিয়ে যাব রাজার কাছে। তার সঙ্গে কথা বলবেন আপনারা। আমার বাবার আত্মার কসম, আমার মাথার কসম, আমার তরফ থেকে কোনো বিপদ হবে না আপনাদের। তবুও অনুমতি দিন আমাদের মহাজাদুকর ইম্বোস উইককে ডাকি, সে দেখুক জাদুর বর্ণ। কাজেই ইম্বোজ উইকে ডেকে পাঠানো হলো। বার্তা নিয়ে গেল জেরি। হাজির হলো লোকটা। তার বয়সের গাছ পাথর আছে বলে মনে হলো না। ভয়ানক কুজো লোকটা দেখতে খলনায়কদের মতো। চোখের কোণ চিরতরে কুঁচকে গেছে চালাক বুড়োর। সাধারণ জাদুকরদের মতোই পোশাক পরে আছে সে। সাপের চামড়া, মাছের ব্লাডার, বেবুনের দাঁত ও জাদুর ছোট ছোট পুটুলি ঝুলছে শরীর থেকে। এসব ছাড়াও কপাল থেকে নাক হয়ে ঝুলছে ধাতুর তৈরি চওড়া একটা পাত। যেখানে গলার সঙ্গে তার বুক মিলেছে সেখানে ওই পাতে কয়েনের মতো গোল একটা লাল দাগ আছে। বুড়োর উলের মতো চুলে কালো আঠার গোলকও দেখলাম। গোলকটা গ্রিজ ও নীলের পাউডার মাখানো। চুলগুলো এমনভাবে বাঁধা হয়েছে যে করটি থেকে গজানো 5 ইঞ্চি উঁচু চোখা হয়ে থাকা একটা সিংহের মতো লাগে দেখতে। সবটা মিলিয়ে বলতেই হয় দেখে লোকটাকে সাক্ষাৎ শয়তান বলে মনে হলো আমার। তার চেয়েও বড় কথা, বুড়ো আসলে বদমেজাজি একটা ইবলিস। ভাবেম্বার সঙ্গে তাকেও পবিত্র পানি স্বাধীনী বলে প্রথমেই আমাদের অভিযুক্ত করলো সে। আমরা আরও পবিত্র পানি তৈরি করতে চাইলে তা নিতে অস্বীকার করলো। বলল আমরা তাকে বিষ খাওয়াবো। এবার বিচলিত ভঙ্গিতে আমাদের মধ্যে কি কথা হয়েছে সেটা তাকে ব্যাখ্যা করে বলতে শুরু করলো বাবেম্বা। বুঝলাম বুড়ো জাদুকরকে ভীষণ ভয় পায় বাবেম্বা। চুপচাপ তার কথা শুনলো বুড়ো জাদুকর। তারপর বাবেম্বা যখন বলল রাজার সরাসরি নির্দেশ ছাড়া আমাদের মতো এরকম বড় জাদুকরদের মেরে ফেলা বোকামি হবে, তখন প্রথমবারের মতো মুখ খুলল ইমবোজই। জিজ্ঞেস করলো কেন বাবেম্বা আমাদেরকে জাদুকর বলছে। বাবেম্বা চকচকে বর্মের কথা বলতেই ফু দিয়ে তার কথা উড়িয়ে দিল ইমবোজই। বলল শান্ত পানি বা পালিশ করা লোহাতে ছবি দেখা যায় না, কিন্তু এই বন আগুন তৈরি করতে পারে। বলল বাবেম্বা, সাদা সর্দার বলেছেন ওটা মানুষকে ফুটো করে ফেলতে পারে। তাহলে আমাকে ফুটো করুক দেখি। আমরা তার চেয়ে বড় জাদুকর হিসেবে নিজেদের উপস্থাপন করছি ভেবে প্রচণ্ড রাগ হলো ইমবোজ উইয়ের। দাঁতে দাঁত চেপে বলল, যদি ফুটো করতে পারে তাহলে আমি বিশ্বাস করব এই সাদা মানুষরা সত্যি ভালো জাদুকর, সাধারণ কোনো মানুষ ব্যবসায়ী না। সেক্ষেত্রে তাদের বাঁচিয়ে রাখার দরকার আছে, সেটা মেনে নেব। ওকে ফুটো করে দিন, পুড়িয়ে দিন সাদা সর্দার, দেখিয়ে দিন আমার কথা সত্যি। হাল ছেড়ে বলল বাবেম্বা। এবার ইমবোজ উই এবং তার মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। বুঝলাম এরা আসলে দুজনের ঘোর প্রতিদ্বন্দ্বী। তর্ক করতে গিয়ে মেজাজ চড়ে গেল দুজনেরই। এদিকে সূর্য অনেকটা উপরে উঠে এসেছে, প্রচণ্ড তাপ বিলাচ্ছে। বুঝলাম এবার মিস্টার ইমবোজ উইকে আমাদের জাদুর স্বাদটা টের পাওয়াতে পারবো। টের পাওয়ানোর একটা অদম্য ইচ্ছে জেগে উঠল আমার মনে। তবে আমি নিশ্চিতভাবে জানি না সাধারণ কোনো আয়না গায়ে ফোসকা পরানোর মতো তাপ প্রতিফলিত করতে পারবে কিনা। কাজেই পকেট থেকে বের করলাম অত্যন্ত শক্তিশালী একটা বার্নিং গ্লাস।
ম্যাচের কাঠি বাঁচাতে প্রায়ই ওটা দিয়ে আগুন জ্বালি আমি। এবার এক হাতে আয়না আর অন্য হাতে বার্নিং গ্লাস নিয়ে পরীক্ষা চালাবার মতো উপযুক্ত একটা জায়গায় দাঁড়ালাম। বাবেম্বা আর প্রাচীন জাদুকর তর্কে এতই মশগুল হয়ে আছে যে আমি কি করছি সেদিকে তাদের কোনো খেয়াল নেই। বার্নিং গ্লাসের প্রতিফলিত আলো তাক করলাম ইম্বোজোয়ের সিং এর মতো জট পাকানো চুলে। চাই না বেটা চট করে কিছু টের পাক। আমার উদ্দেশ্য ছিল চুলের শিঙে ফুটো করা, কিন্তু অত্যন্ত দাহ্য কোনো কিছু ঘিরে পাকিয়ে তোলা হয়েছে ওই শিং। হয় শুকনো লতা নয়তো ক্যাম্ফর উড। ফলে 30 সেকেন্ড যেতে না যেতেই চুল দিয়ে তৈরি শিংটা জ্বলে উঠল চমৎকার একটা মশালের মতো। ও ও বলে উঠল কৌতূহল নিয়ে তাকিয়ে থাকা কাফরিরা। সেরেছে, আটকে গেল স্টিফেন। দেখো দেখো, খুশিতে চেঁচালো বাবেম্বা। চিমচে হয়ে যাওয়া নষ্ট ফুটো থলে। এবার বিশ্বাস করবে যে দুনিয়ায় তোমার চেয়ে বড় জাদুকরও আছে। এম্বো জয়ী খেকে উঠল। ওহে কুকুরের ছাও, কি এমন হয়েছে যে আমার সঙ্গে এরকম সুরে কথা বলছো শুনে? একমাত্র সেই জানে না অস্বাভাবিক কিছু ঘটছে। কথা বলতে বলতে তার মনে বোধহয় ঘোর কোনো সন্দেহ দেখা দিল, কারণ চুলের তৈরি শিঙের ডগায় হাত নিয়ে গেল সে। পরক্ষণে হাউমাউ করে সরিয়ে নিল হাত। এবার মনে হলো উদ্দাম নাচতে লেগেছে সে। এতে বাতাস পেয়ে চুলের গ্রিজ ও আঠায় জ্বলা আগুনটা বেড়ে গেল আরও। জুলু শিকারীরা প্রশংসা করতে শুরু করলো। বাবেম্বা হাততালি দিচ্ছে। স্টিফেন ওর বোকার মতো হাসিতে হেসে উটোপুটি। শুধু আমি আতঙ্কিত। কাছেই জুলুদের ব্যবহৃত একটা কাঠের গামলা ছিল, কফির পানি রাখা হয় ওটাতে। দেখলাম গামলার অর্ধেকটা পানি ভরা আছে, কাজেই ওটা তুলে নিয়ে ছুটে গেলাম বিপর্যস্ত জাদুকরের কাছে।